এক গ্রামে বাস করত এক গরিব কৃষক রঘু। তার ছিল দুই স্ত্রী, এক সুন্দরী কিন্তু হিংসুটে আর এক কালো কিন্তু সৎ। আর ছিল এক ছোট্ট ফুটফুটে মেয়ে যার নাম ছিল পরী। মাধবী সারাদিন সংসারের কাজ করে, আর তার ছিল একটি পোষা মোরগ। সে মোরগটির দেখাশোনাও করত। ওদিকে রঘুর ছোট বউ শোভনা সারাদিন সাজগোজ করে আর ঘুরে বেড়ায়। ওগো, তোমার দুপুরের খাবার কি আজ আমি মাঠে গিয়ে দিয়ে আসবো? আজ অনেক কাজ, আমন ধানের চারা লাগাতে হবে। খাবার কি সময় পাবো কে জানে। তোমাকে আজ আর কষ্ট করে যেতে হবে না গো মাঠে, আমি বরং এসে খাবো। ঢং দেখে মরে যায়। ওনার সব সময় ভালো হওয়া। কেন মাঠে কি আমি খাবার নিয়ে যেতে পারি না? তুমি শুধু ওনাকে দেখিয়ে দেখিয়ে কাজ করো, আমি যেন সংসারে কিছু করি না। আমার আর অশান্তি ভালো লাগছে না, আমি চললাম, তোমরা যা ইচ্ছে করো। ধুর! ওগো, ছোট এর কোথায় তুমি রাগ করো না গো, ওর বয়স কম, কি বলতে কি বলে। ওগো, আমি পরীকে দিয়ে খাবার মাঠে দিয়ে আসবো। জয় গুরু। ও ভগবান, কত নাটক আমাকে দেখতে হবে। ওরে ছোট, আমি তো তোর দিদির মতো, তুই আমাকে এরকম বলতে পারিস না। এরপর মাধবী আর কথা না বাড়িয়ে চুপচাপ রইল। ওদিকে রঘু সংসারের চাপ ও মাঠের কাজ নিয়ে আপন মনে হেঁটে চলেছে। সংসারের দুই বুয়ের জ্বালায় সে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মনে নেই তার শান্তি। মাধবী সরল ও সাদাসিধে হলেও শোভনা ছিল খুবই জটিল। তার শাড়ি ও সাজগোজের চাহিদা মেটাতে রঘু নাজেহাল। আরে মহারানী কখন জল আনতে গেছে, এখনো তো এলো না। আরে তুই কি বাইরে গিয়ে সারাদিন আজকে বসে থাকবি? তুই কি মাটি খুঁড়ে জল বের করে তবে কলসিতে জল ভরবি নাকি? আরে বাড়ির কি সব কাজ আমি করব? তুই তো ভালো করে জানিস এই শোভনা সুন্দরী নিজের রূপ পরিচর্যা করবে, বাগানে ফুল তুলে এনে মাথায় ফুল লাগাবে। তুই যদি বাইরে গিয়ে বসে থাকিস, আমি কি হাঁড়ির কালি মেখে ভাত করব নাকি? আরে বরকে তো মাঠে খাবার দিয়ে আসতে হবে, তোর কি হুঁশ নেই নাকি? এত করে বললাম আমি মাঠে খাবার দিয়ে আসবো, তাড়াতাড়ি জলটা নিয়ে আসি আমি। আরে তোর গায়ের রং কালো বলে কি তুই কি আমার রূপের একটুও কদর করবি না? এই যে মহারানী, কখন থেকে আমি বসে আছি তুমি জানো? তোমার তো জল আনতে গিয়ে আর আসারই নাম নেই। তুমি মনে হয় পুকুর কাটিয়ে তারপরে জল নিয়ে কলসিতে করে এলে। আরে তোমার কি একটুও হুঁশ নেই? আমি তো এখন ফুল তুলতে বাগানে যাব, তুমি সেটা ভুলে গেলে কি করে? তারপরে আমি মাঠে যাব খাবার নিয়ে, কত কাজ। আর তুমি এত বেলা করে ভাত বসাচ্ছ কেন আজ? এই তো এখনই সব রান্না হয়ে যাবে রে, আসলে অনেকটা দূর থেকে জল আনলাম তো। তুই একদম চিন্তা করিস না বোন। তোমার সাথে আমার কথা বলাই বেকার, কালো হাড়ি একটা। তাড়াতাড়ি রান্না করো তো। কি হয়েছে মা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তুমি আমাকে বলতে পারো মা, তোমার কি হয়েছে? আমি তো কালো, আমি কালো বলে তোর কি আমাকে ভালো লাগে বল? আমাকে কেউ পছন্দ করে না রে। যা মা, তুই তোর ছোট মায়ের কাছে যা, আমাকে একা থাকতে দে। মা তুমি এরকম করে বলছো কেন? তুমি এরকম বললে আমার একদম ভালো লাগে না। তুমি না আমার সুন্দর মা। মানুষের গায়ের রংটা কখনোই তার আসল পরিচয় হতে পারে না। তুমি ছোট মায়ের কথায় কিচ্ছু মনে করো না মা, তুমি আমার সব থেকে ভালো মা। ও পরি, তাড়াতাড়ি আয়, বাগানে যেতে হবে তো ফুল তুলতে। কখন থেকে ডাকছি, মা মেয়ের কিসের এত গল্প আমি তো বুঝি না।
সারাক্ষণ মা মেয়ের কুটকাচালি। পড়ি, ও পড়ি, তাড়াতাড়ি আয়। ও মা, ছোট মা আমাকে মনে হচ্ছে ডাকছে। ছোট মা বাগানে ফুল তুলতে যাবে, আমি ছোট মার সঙ্গে যাচ্ছি, নাহলে মা খুব রেগে যাবে। ঠিক আছে মা, সাবধানে যাস। তোর ছোট মায়ের সঙ্গেই থাকবি, একা একা কোথাও যাবি না কিন্তু। আয় মা, আমার সোনা মা, আমি নদীর ঘাটে জল আনতে যাব। আমার আসতে দেরি হলে তোরা খেয়ে নিস, আর তোর বাবাকেও খেতে দিতে বলিস তোর ছোট মাকে। না মা, তুমি একদম চিন্তা করো না, আমি ছোট মার হাত ধরেই যাব। এরপর শোভনা পরীকে নিয়ে গেল হরেন পোদ্দারের ফুলের বাগানে। সেখানে গিয়ে শোভনা নিজের পছন্দ মতো ফুল বেছে নিল। এই পড়ি, ফুলটা দেখ তো কেমন, আমাকে পরলে কতটা ভালো লাগবে। ছোট মা, তুমি তো এমনিতেই সুন্দর, তোমাকে তো ফুল পরলে আরো সুন্দর লাগবে। এই সব ফুলগুলো আমার মাথায় দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়েছে, তোর মাকে পরলে কিন্তু একদম ভালো লাগবে না, তাই না? পরী আর কথা না বাড়িয়ে তার ছোট মায়ের সঙ্গে বাড়ির পথে রওনা হলো। কই গো বউয়ারা, কোথায় গেলে সব? পরিমা, ও পরিমা, কোথায় গেলি রে সব? খুব খিদে পেয়েছে রে, আজ তো কেউ মাঠে গেলি না। যাসনি আর কি করব, সবই আমার কপাল। পরি, ও পরি, তোর বড়মা কোথায় রে? কখন থেকে ডাকছি, কোথায় গিয়েছিলে গো তোমরা? বাবা, আমরা তো ছোট মায়ের সঙ্গে ফুলের বাগানে গিয়েছিলাম। আরে পড়ি, তুমি ঘরে যাও, তুমি এসবের মধ্যে থেকো না। তুমি চলো, তোমাকে আমি খেতে দিই, আজকে তোমার জন্য আমি অনেক কিছু রান্না করেছি। এরপর শোভনা মাধবীর করা রান্নাগুলো রঘুকে যত্ন করে পরিবেশন করল। রঘুও খাবারগুলো খুব আনন্দ করে খেল। ছোট বউ, আজ খুব খিদে পেয়েছিল গো। আজ তুমি যে আমার জন্য এত কিছু রান্না করেছো, আমি খুব খুশি হয়েছি। রান্নাটা তো খেতে হয়েছে, সে তো আমি বুঝলাম, কিন্তু তুমি আমার দিকে একবার তাকিয়ে বলো তো, আমাকে মাথায় ফুল লাগিয়ে কি রকম দেখতে লাগছে? শোভনা সুন্দরী কিন্তু পাড়ার 1 নম্বর বউ, যেমন রান্না করে তেমন তার রূপও, তাই না বর? এই জন্যেই তো তোমাকে আমি এত ভালোবাসি। আজ অনেক বেলা হয়ে গেল, শরীরটা যেন ভালো লাগছে না। আর একটু বসেই যাই, জলের ঢেউটা দেখতে বেশ ভালো লাগছে। মাধবী যখন কাপড় কাচ্ছিল তখন জলের উপর একটা বৃত্ত তৈরি হয়, তার মধ্য থেকে বেরিয়ে আসে চন্দ্রকণা পরী। আমি কি দেখছি? এটা তো জলপরী। হ্যাঁ, আমি ঠিক দেখছি তো। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, আমি হলাম চন্দ্রকণা তরী। তুই প্রতিদিন পরিশ্রম করিস, কাউকে দোষ দিস না। আমি তোর পুরস্কার দিতে এসেছি, আর সৎ মানুষদের সাহায্য করি। তুমি কি বলছো? আমি সৎ? হ্যাঁ, তুই সততার প্রতিমা। তোকে আমি এক অনন্ত রূপ উপহার দেব। এরপর পরীর জাদুছড়ির নীল আলোয় মাধবীর গায়ের রং উজ্জ্বল হয়ে যায়, আর চারিদিকটাও কিছুক্ষণের জন্যে আলোয় আলোকিত হয়ে যায়। তবে শোন মেয়ে, রূপ বড় নয়, মন বড় হলে তবেই রূপের যোগ্য হওয়া যায়। আলো রঙে মনটা ধুই, সততায় রূপ ফুটাই। এরপর পরী ও অদৃশ্য হয়ে গেল, আর মাধবীও মনের আনন্দে কাঁচা জামা কাপড়গুলো মাথায় নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা হলো। মাধবীর গায়ের ফুটফুটে ফর্সা রং দেখে পাড়ার প্রতিবেশীরা তো অবাক। ওরে, ও লালটোর মা, এটা কে গেল বলো তো? আমাদের রঘুর বউ না? দূর, রঘুর বউ হতে যাবে কেন? রঘুর বউ তো কালো ছিল যেন, এ তো ফর্সা। আরে রঘুর তো জানি 2টো বউ, বড় বউটা কালো, কিন্তু ছোট বউ খুব ফর্সা। তবে বড় বউ কালো হোক, মনটা খুব ভালো আর মিশুকে। সে তো আমাদের সাথে কথা বলে, কিন্তু এ তো কথাই বলল না, আবার অন্যরকম দেখতেও লাগলো। হ্যাঁ গো দিদি, আমাদের মাধবী হলে তো আমাদের সাথে কথা বলতো। কি জানি বাপু,
রঘুর বড় বউ কি নদীর জলে ডুব দিয়ে দিয়ে গায়ের কালো রং সাদা করে ফেললো? ও বাবা, আমি এটা কি দেখছি গো! দিদি, তোমার গায়ের রংটা এত ফর্সা হলো কি করে? আরে তুই যেটা ভাবছিস একদমই না। শোন রে, সে অনেক কথা। আমাকে আমার কাজের পুরস্কার দিয়েছে। পুরস্কার? তো বলি, তুমি পুকুর ঘাটে গিয়ে কি এমন কাজ করলে তো তোমাকে জল থেকে ভগবান এসে পুরস্কার দিয়ে গেল? তুমি কি জলে কাপড় কাচতে গিয়ে জলে ডুব গেলে গেলে গায়ের রংটা ফর্সা করে ফেললে নাকি গো? এখন সবাই ঘুমোচ্ছে, এই সুযোগে আমি তাড়াতাড়ি করে পুকুর ঘাটের কি রহস্য আছে জানতে চাই। খুব ভালো হবে, আর আমাকে দিদির থেকে আরো বেশি ফর্সা হতে হবে। বাঁচাও, বাঁচাও, কে কোথাও আছো? হে জলের দেবতা, বাঁচাও! এই মেয়ে, তোর কি হয়েছে বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে আরো সুন্দর বানিয়ে দাও, আমি আরো সুন্দর হতে। আমি সততা ও পরিশ্রমের পুরস্কার দিই, কিন্তু তুই তো কোনো পরিশ্রম করিস না, তোর রূপ কেবল বাহ্যিক। পরি জাদু ছড়ি ঘোরায়, যে মিথ্যা বলে তার রূপ ছায়া হয়ে যায়। শোভনার গায়ের রং বিবর্ণ হয়ে যায়, চুল ঝরে পড়ে, সে ভয়ে চিৎকার করে ওঠে। এ কি? এই তুমি কে? ভূত নাকি? পরিমা, ও পরিমা, আলোটা নিয়ে আয় মা, তাড়াতাড়ি। এসেছিস পরিমা? দে আমাকে। আমি একই দেখছি, শোভনা যে। তোমার এরকম দশা হলো কি করে গো? ওগো, এসব আমার পাপের ফল। পরি, তোর মাকে নিয়ে ঘরে যাও। আর তোর বড় মা কোথায় রে? আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। ওই জলের পরই আমার সব রূপ কেড়ে নিয়েছে। আমার এ কি হলো? তুমি আর কান্না করো না। শোনো, রূপের চাইতেও বড় হলো মন। তুমি চাইলেই আবার ভালো হতে পারো। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার গো। কি ব্যাপার বড় বউ, তোমার গায়ের রঙের পরিবর্তন আর ছোট বউয়ের এ অবস্থা, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোকে বিয়ের পর থেকেই বোনের মতো ভালোবেসেছি রে। আমার এই গায়ের রং চাইনি রে। তুই কষ্ট পাস না বোন, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন থেকে আমরা তিনজন মিলে সংসার গড়ে তুলব। তুই দেখবি একদিন তো সৌন্দর্য ঠিক ফিরে পাবি। সৌন্দর্য একদিন মুছে যাবে, কিন্তু সততা ও ভালোবাসা মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে। শিক্ষা নাও, পরিবর্তন হও।